আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে জন্য আপনারা এতক্ষণ থাম্বনেল এবং হেডলাইন দেখলেন যে আমাদের যিনি আপনার পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন আর কি, খলিল রাজার খলিল, তিনি আসলে কেন এই মন্ত্রিসভায়, সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার জন্য, এবং সাথে টুকটাক দু একটা বিষয় নিয়ে আরো আলোচনা হবে। চলুন আগে আমরা এই রাজার খলিল কেন বর্তমান সরকারের মন্ত্রিসভায় আছে। আপনারা যারা 2001 সালের নির্বাচন সরাসরি দেখেছেন, মানে খুব মনোযোগ দিয়ে দেখেছেন, বুঝতে শিখেছেন, তারা জানেন যে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু হারানো হয়েছিল। এটা একদম স্বীকৃত কর্তা যে লতিফুর রহমান যিনি ছিলেন, লতিফুর রহমান সিইসি ছিলেন, প্রধান নির্বাচক তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এই ওনারা মিলে আওয়ামী লীগ সরকারকে হারিয়েছিলেন। তা নাহলে আওয়ামী লীগ সরকার এত কম সিট পেত না। আওয়ামী লীগ সরকার, ঠিক আছে, আমি ধরে নিলাম যে হারাননি, আওয়ামী লীগ সরকার জিততো না, ওখানে বিএনপি জামাত জোটই জিততো, তাহলে হয়তো 100 সিট মিনিমাম পেত আওয়ামী লীগ, এত কম সিটে আওয়ামী লীগ। তো সেই সময়কার এই যে 2001 সালের তত্ত্বাবধায়ক প্রধান লতিফুর রহমানের ভাইরা হচ্ছেন যে আমাদের এই খলিলুর রহমান, তিনি ভাইরা কাম পিএস ছিলেন এই লতিফুর রহমানের, আমাদের রাজার খলিল। সুতরাং ওনারাই তো এনেছিলেন ওই সময় বিএনপি জামাতকে। জামাত এবং বিএনপির সাথে সখ্যতা কিন্তু এই মেজর খলিলের তখন থেকে। এরপরে যখন এই 17 বছর গেল, এরপর আপনারা দেখলেন যে যখন আপনার এই নতুন ইন্ট্রিম করলেন ডাক্তার ইউনূস, এরপরে ওনাকে উড়িয়ে আনা হলেন তাকে, এই আমাদের খলিল সাহেবকে প্রথমে এনে ওনাকে বানানো হলেন কি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওই যে রোহিঙ্গাদের কিনে একটা করিডোর খোলা হবে, এইটার জন্য একটা খেলা চলছিল, এইটার জন্য বানানো হলেন। এই বানানোর মধ্যে উনি এক সময় যা আপনার অজিত দোভাল স্যার সাথে দেখা করতে গেছেন, তখন অজিত দোভাল বলেছেন যে আপনি কে বলছেন আমি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। বলতে আপনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, আমার তো আপনার সাথে কথা বলার দরকার নেই, আমি ন্যাশনাল, আপনি যদি কথা বলতে হয় আমার সাথে, যারা কথা বলে, আমি কথা বলতে চাই যে রাষ্ট্রীয় একজন কর্মকর্তা যিনি পুরো রাষ্ট্রের আপনার কি বলে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যারা, তাদের সাথে, আমি নিজে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমি আপনার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা নাকি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আপনার সাথে কথা বলার। চরম বেজ্জতির পরে উনি দেশে ফিরে আসেন, ফিরে এসে পরে ওনাকে আবার সেই ন্যাশনাল উপদেষ্টায় বানানো হয়, পদ ক্রিয়েট করে। এই পদ আমাদের বাংলাদেশে ছিল না। এরপরে আপনাদের নির্ঘাত মনে আছে যখন বিএনপি প্রধান তারেক জিয়া ডিসেম্বরের ভিতর নির্বাচন চাইলেন, সারা দেশ টালমাটাল, হায় 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 হায়, ডিসেম্বরের ভিতর নির্বাচন মানে তো কঠিন জিনিস। তো এই অবস্থায় তারেক জিয়াকে সামাল দেওয়ার জন্য এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের খলিল সাহেব, উনি সরাসরি ডাক্তার ইউনূস সহ বাকি যারা আছেন সবাইকে উড়িয়ে নিয়ে আসলেন কোথায়, আপনার লন্ডনে। এইখানে এনে তারেকের সাথে দেখা টাকা করিয়েছেন। এক প্রকার আপনার যদিও সম্মান দেখিয়ে তারেক ওনার ওখানে গিয়েছে, কিন্তু এক প্রকার এরকম যে তারেকের কাছে, তারেক তুমি আমার আব্বা, প্লিজ আমাকে বাঁচাও। ইউনূসের কথা হতো যে আমি, তুমি এভাবে করিও না, আমি নির্বাচন দিয়া দিব রে বাবা, আমেরিকার এই ঘটনা সব বুঝাইয়া টুজাইয়া দিয়া নির্বাচনে তুমি আসবা বাবা, এগুলো বইলে টইলে গেলেন। এরপর আপনি দেখেন যে এই যে যতগুলো দেশের অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত, আমেরিকান, তার ব্রিটিশ, অমুক তমুক সব অ্যাম্বাসেডাররা কিন্তু আইসা সরাসরি এসে তারেকের সাথে দেখা করে যান। সেগুলো কিন্তু এই ইয়ের কাজ, কার? খলিলের কাজ, খলিলুর রহমানের কাজ। মানে পুরো পৃথিবীর যত কূটনীতিক আছে এদেরকে গোলাইয়া আইনা তারেকের সাথে বৈঠক করেছেন সব খলিল। তো এত কিছু যে লোকটা করছে, সেই লোকটার প্রতি তো কৃতজ্ঞতা তো থাকবে না, ও তো আর সীমারের বাচ্চা না, তারেক তো আর সীমার না বা পশুর সন্তান তো না, সুতরাং তার তো একটা সিম্পেথি বা এক্সপেক্টেন্স থাকবে। আর কেন জানি মনে হচ্ছে সেই এক্সপেক্টেন্স এবং সেই সিম্পেথির কারণে যে আপনি এত বছর পরে আমাকে ক্ষমতায় এনে দিয়েছেন, এর উপহার হিসাবে খলিলকে এটা দিতে পারে। এবং খলিলের সাথে যেহেতু ইন্টারন্যাশনালি 18 মাসে ব্যাপক একটা কানেকশন আছে, সেই জন্য আপনার উনি দিতে পারেন।
এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু ভারত, এবং বিএনপির অনেক বড় বড় সিনিয়র টপমোস্ট নেতা আছেন, যেমন আপনার এই সালাউদ্দিন সাহেব আছেন, আমির খসরু আছেন, ওনারা যে হয়তো আপনার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমুক তমুক সবার সাথে কথা বলতে পারবেন, ওনাদের এই ক্যাপাসিটি আছে, যে কোনো বড় বড় হাই পলিটিক্যাল ফিগারের সাথে কথা বলতে পারবেন। কিন্তু ওনারা কেউ ওই ক্যাপাসিটি নেই যে অজিত দোভালের সাথে কথা বলতে পারবেন। এখন আপনারা বলতে পারেন ভাই অজিত দোভালের সাথে কেন নয়? কারণ অজিত দোভাল তো ভাই না, রাজনীতিবিদ না, উনি টেকনোক্রেট, উনি রাজনীতিবিদ না, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উনি একমাত্র ব্যক্তি যে উনি জিও পলিটিক্স, ন্যাশনাল সিকিউরিটি এগুলোর উপরে উনি স্পেশালিস্ট, এইটা নিয়ে উনি কাজ করেন। উনি সরাসরি নরেন্দ্র মোদীর কানে যাইয়া বলতে পারেন। উনি কোনো রাজনীতিবিদ না, উনি কোনো রাজনীতি ঘরানা থেকে আসেন নাই। এটা যদি কেউ মনে করেন উনি নরেন্দ্র মোদীর রাজনীতি করেন, না 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 না, উনি একদম পুরোপুরি আলাদা। সুতরাং ওনার মতন একজন লোককে এই খলিল বুঝাইয়া শুনাইয়া নরেন্দ্র মোদীর সাথে ইউনূসের মিটিং করে ফেলছে। সুতরাং তারেক জিয়া তো সেটাও চিন্তা করছে যে এই লোককে দিয়া হয়তো আমরা একটা কাজ করাইতে পারো, যেহেতু সীমান্তে এখন চরম সমস্যা, ইন্ডিয়ার সাথে তো পুরা যায় অবস্থা, এগুলো থেকে হয়তো ঘুরে আনতে পারবো। এইসব বিষয় চিন্তা করে হয়তো খলিলকে রেখেছেন। আর অনেকেই এখন বলছেন যে ভাই দেখেন এই এরা কখন নিষেধাজ্ঞা তুলবে আওয়ামী লীগের উপর থেকে, আওয়ামী লীগ রাজনীতি ফিরে। তো আমি বলবো কি জানেন, আওয়ামী লীগ নেতা কর্মী আপনার যারা আছেন, তাদের যদি আপনাদের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে, তাহলে আপনাদের শক্তি প্রদর্শন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় শুধু, আর নিষেধাজ্ঞা থাকার না থাকা আপনাদের রাস্তায় নামা উচিত। তার কারণ হচ্ছে যে তা না হলে অতীতেও শুনে এসেছি যে জিয়র রহমানই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আর এবার যদি তারেক জিয়ার হাতে এটা যায়, তাহলে আজীবনের জন্য শুনতে থাকবেন। তার মানে আপনাদের রাস্তায় কিছু করার আর ক্ষমতা নাই। তো আওয়ামী লীগ এখন যদি ফিরে আসে, রাস্তার উপর ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখাইয়া যদি এই ওনাদের উপর থেকে যে অবৈধ যে এই নিষেধাজ্ঞা এগুলো বাতিল করাতে সরকারকে বাধ্য করতে পারে, সেটাই হবে সবচেয়ে মূল কাজ। আর সেটা না হইলে আগামী অদূর ভবিষ্যতে শুনবেন তারেক জিয়া মাত্র আসলো, 3-6 মাস যাক, কারণ এখন তো সারা বাংলাদেশে তারেক কিয়ামত, তারেক মাতাম, তারেক ঈদ উৎসব, তারেক শাড়ি, তারেক শার্ট, তারেক প্যান্ট, এইরকম মানে সারা বাংলাদেশ তারেকময়। সরি টু সে, সারা বাংলাদেশ তারেকময়, এটা নর্মাল। আগামী 3 মাসে তারেকময় থাকবে। এরপরে আস্তে আস্তে বোঝা যাবে আসলে উনি কি করছেন না করছেন, তখন হয়তো সমালোচনা করা যাবে, সমালোচনার সময় থাকবে। যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হলো, সেই নির্বাচনের মান নিয়ে আর কথা বলবো না, শুধু এটুকু বলতে চাই যে নির্বাচনের আগে দেশে বিদেশে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে এবার নিশ্চিতভাবে জামাতি ইসলাম ক্ষমতায় আসবে। এমনকি এই ইলেকশনের আগে যারা দেশ থেকে ঘুরে এসেছে, বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে ভাই এবার জামাত ক্ষমতায় আসবে। তারা অনেক রকমের পরিসংখ্যান দেখালো, অনেক কিছু দেখালো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটা ঢেউ তুলেই ফেলেছে, একটা ন্যারেটিভ তারা প্রায় এস্টাবলিশ করে ফেলেছিল যে এবার জামাতি ইসলাম ক্ষমতায় আসবে। কিন্তু নির্বাচনে আপনারা দেখেছেন জামাতি ইসলাম এককভাবে সিট পেয়েছে 68টা, আর তাদের 11 দলীয় জোট সব মিলে তারা সিট পেয়েছে 77টা। ক্ষমতায় যাবে নিশ্চিত অবস্থার একটা দল যখন 77টা সিট পায় জোটগতভাবে, তখন তাদের এই ব্যর্থতার কারণ কি, এটি নিয়ে তাদের একটি মূল্যায়ন হয়েছে সম্প্রতি, এবং আমি একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেয়েছি 4 পৃষ্ঠার। সেই রিপোর্টটা তারা নির্মোহভাবে নিজেদের রাজনৈতিক অর্জন এবং এই নির্বাচনী ফলাফলটাকে বিশ্লেষণ করেছে। যদিও জামাতের আমির বলেছেন যে তাদের সিট তিনি 4 গুণ বাড়িয়েছেন, কারণ স্বাধীন বাংলাদেশে জামাতি ইসলাম সর্বোচ্চ সিট পেয়েছিল 91 সালের সংসদ নির্বাচনে, 18টি আসনে তারা জয়লাভ করেছিল। আর এবার সে 18-র 4 গুণ প্রায় বলা যায় আর কি, 68টা সিট পেয়েছে, কিন্তু ক্ষমতায় তো যেতে পারেনি। তাদের এই আত্মমূল্যায়নের যে রাজনৈতিক রিপোর্টটা, সেখানে বলা হয়েছে যে জন্মের পর থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাদের সরকারে তাদের লোক, প্রশাসনে তাদের লোক, 64টা জেলার ডিসিদের মধ্যে 50টার বেশি ডিসি তাদের মতের অনুসারী। সুতরাং তারা কখনো এরকম অনুকূল পরিবেশে নির্বাচন করেনি, কিন্তু সেই নির্বাচনটা তারা
এতটা অনুকূল পরিবেশে করেছে। পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। শুধু যে নির্বাচন থেকে দূরে রেখেছে তা না, তারা আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এদিক দিয়েও তাদের এই নির্বাচনে কিন্তু ব্যাপক অনুকূল পরিবেশ ছিল, কিন্তু দেখা গেল যে ফলাফলে তারা সেই মানে পজিটিভ সিচুয়েশনটাকে ক্যাশ করতে পারেনি। বরং এই সময় তাদের নেতাদের যে আচরণ, এক একজন নেতার কথাবার্তায় মনে হতো যে তারা ক্ষমতায় চলে গেছে। তাদের বিশেষ করে তাদের যে ছাত্র শিবির আছে এবং তাদের যে অনুসারী আছে, তাদের যেসব কথাবার্তা, তাদের যেসব মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের যেসব অবস্থান, তারা পাকিস্তানি সংস্কৃতি লালন পালন করছে, কাওয়ালি অনুষ্ঠান করছে, কথায় কথায় ৭১কে অসম্মান করছে, এই সব মিলিয়ে দেশব্যাপী কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপিনিয়ন ডেভেলপ করেছিল। এবং আমি আজকেই খবর পেলাম একজন ৬৫ বছরের একজন হিন্দু নারী, তিনি বললেন যে তার খুব কষ্ট হয়েছিল। তিনি আওয়ামী লীগের সমর্থক, তিনি জামাতের উত্থান ঠেকানোর জন্য তিনি ইচ্ছের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিয়েছেন। তো সারা দেশে জামাত তাদের আচরণের কারণে, তাদের ছাত্র সংগঠন, অন্য সব তাদের বিহেভিয়ার, তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান, সব মিলিয়ে পুরা জাতির একটা মেজরিটি অংশকে তারা কিন্তু তাদের এগেইনস্টে দাঁড় করিয়ে দিয়েছে, যার ফলাফলের রিফ্লেকশন কিন্তু এবারের এই নির্বাচনে হয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করেনি। এবং তাদের এই বাড়াবাড়ি, মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের লুকোচুরি, ৭১-এ তাদের ভূমিকা, এইটার থেকে কিন্তু তারা বেরোতে পারেনি। যদিও জামাতের আমির নানানভাবে সেই জন্ম থেকে আজ পর্যন্ত যদি ভুল করে থাকি, যা ভুল করেছি সবকিছুর জন্য মাপ চাই, কিন্তু স্পেসিফিক ৭১ প্রশ্নে কিন্তু তারা স্পষ্ট করেনি এবং সেটার মাসুল দিয়েছে তারা, সেটার ফল ঘরে তুলেছে বিএনপি। যেহেতু নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ছিল না, সুতরাং বিএনপি এই মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়েই তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। বিএনপি অনেক পোলাইট অ্যাপ্রোচ ছিল, যেখানে জামাত খুব অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ছিল, মানুষ এটা পছন্দ করেনি। তো এখন জামাতের সর্বশেষ যে মন্তব্যটা, সেটা হলো যে এত অনুকূল পরিবেশে যদি আমরা নির্বাচনে জয়লাভ না করতে পারি, তাহলে ভবিষ্যৎ কি এই দলটা? এই মূল্যায়নে আরো বলা আছে যে তারা যে ৭৭টা সিট পেয়েছে জোটগতভাবে, তার মধ্যে ১২টা সিট তারা শেষ মুহূর্তে নেগোশিয়েট করে চেয়ে নিয়েছে। যেমন জামাতে ইসলামের আমির ডক্টর শফিক নির্বাচনে পরাজিত হয়েছিলেন, এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন, সেখানে জয়লাভ করেছিল বিএনপির প্রার্থী কায়ুম। বিএনপির আরেক প্রার্থী, যিনি পরবর্তীতে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, মিস্টার আমিনুল হক, মিস্টার আমিনুল কিন্তু জয়লাভ করেছিল, তাকেও হারিয়ে দেওয়া হয়েছে। এরকম ১২টা আসনে ফোনের মাধ্যমে বিএনপির সাথে নেগোশিয়েট করে ফলাফল বদলে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে তারা কনসার্ন, তারা কিছুটা হতাশ এবং তারা মনে করে যে ভবিষ্যতে তো এরকম সিচুয়েশন নাও থাকতে পারে এবং সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের আরো চিন্তা ভাবনা করা দরকার। এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিয়েছেন তারেক রহমান। তার ভাষণটি প্রচারিত হবার কথা ছিল সন্ধ্যা ৬টার দিকে, কিন্তু ভাষণটি আলটিমেটলি প্রচারিত হয়েছে রাত ৯টা ৪৫ মিনিটে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে রমজান শুরু হয়েছে, সুতরাং গত রাত থেকে তারাবির নামাজ শুরু হয়েছে। তো তারাবির নামাজের কাছাকাছি সময়ে এই ভাষণ সম্প্রচারটা অনেকেই প্রশ্ন তুলেছে এবং কেউ কেউ বলেছে যে এই দলে, এই সরকারে কেউ কি ছিল না যে একটু মনে করিয়ে দেওয়া যে রোজার দিন তারাবির এই সময়ে রাত 9:30টায় ভাষণ প্রচারের খুব একটা ভালো সময় না, এটা নিয়ে কথা উঠেছে। এনিওয়ে, আমি বললাম আজকে যমুনায় ডক্টর ইউনূসের শেষ দিন, তিনি আজকে সন্ধ্যায় যমুনা ছেড়ে চলে যাবেন, তার ব্যক্তিগত বাসভবন আছে গুলশানে, সেখানে চলে যাবেন।
আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে একটা ভিডিও ক্লিপ দেখায় বলা হচ্ছে যে ডক্টর ইউনূস একা একা একটা ট্রলি টানতে টানতে চলে যাচ্ছে। এটা একটা পুরনো ভিডিও ফুটেজ। ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। কাল থেকে যমুনা ঝাড়ফুঁক শুরু হবে এবং যতদূর খবর পেয়েছি তারেক রহমান শুরুতে যমুনাতেই উঠবেন। এদিকে আমাদের যে নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি সচিবালয়ে গিয়ে তার দায়িত্ব কাজ শুরু করেছেন এবং তিনি বলেছেন যে দেশে মবের শাসন, যে মবের সন্ত্রাস, সেটা শেষ। এবং তিনি আরও বলেছেন যে 5ই আগস্ট সহ তারপরে যতগুলো মবের ঘটনা ঘটেছে সেগুলোর জন্য মামলা করা যেতে পারে। এই যে তিনি বললেন যে মবের সন্ত্রাস শেষ, তিনি যখন এই কথাগুলো বলছেন তখনই আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির লোকজন সহ, এমনকি কোথাও কোথাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক বা তাদের চেলাপেলারা, তারা এখনো মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে বোধহয় কেউ ব্যানার টানিয়েছিল, এর জন্য ছাত্র দলের নেতা জাকির, যাকে অনেকে সন্ত্রাসী জাকির বলে থাকে, তার লোকজন গিয়ে মব সন্ত্রাস করেছে, যারা এই আওয়ামী লীগ অফিসে গিয়ে ব্যানার বা পতাকা উড়িয়েছিল। তো একদিকে মন্ত্রী হিসেবে আপনি যখন বলছেন যে দেশে মব সন্ত্রাস আর হবে না, ঠিক তখনই দেখছি যে আপনার দলের লোকজনই এবং এইসব করছে। এবং সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এইসব সন্ত্রাসী জাকিররা যদি প্রশ্রয় পেতে থাকে তাহলে আপনাদের জনপ্রিয়তা হারাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ক্ষমতার শুরুতে যেটা বলছিলাম যে হানিমুন পিরিয়ডে থাকে নেতাকর্মীরা, তারা ঠিক বুঝতে পারে না, কিন্তু এর মধ্য দিয়েই সময় খুব দ্রুত গড়িয়ে যায় এবং এইসব জাকিররা কিন্তু একটা দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের জামাতে ইসলামীকে নাকানি চুবানি খাওয়ানো এবং বিএনপিকে ক্ষমতার পরিপূর্ণভাবে ক্ষমতায় নেয়ার পেছনে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোটের একটা বড় অবদান আছে। এখন কেউ কেউ বলতে পারেন যে সংখ্যালঘুরা কি বিএনপিকে এমনিতে ভোট দেয় না, এটা আওয়ামী লীগকে টানছেন কেন? না, সংখ্যালঘুরা বড় অংশ কেউ কেউ এখন কোথাও কোথাও বিএনপি করেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকে আওয়ামী লীগের ভোটে। তারা সেই মানসিকতা ঐতিহ্যগত ভাবে সেদিকে ভিড়ে আছেন। ফলে কেন্দ্রে যে এসব আওয়ামী লীগের মানুষজন গেছে এবং কেন্দ্রে গিয়ে তারা ভোট দিয়েছে, তারা যখন দেখছে সংখ্যালঘুরা যে আওয়ামী লীগের মানুষজন ধানের শীষে ভোট দিচ্ছে এবং আর বিকল্প কিছু নাই, অল্টারনেটিভ কিছু নাই, কোনো স্বতন্ত্র প্রার্থী না, না জাতীয় পার্টি, না অন্য কেউ, যে একমাত্রই অবলম্বন বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে তুলনামূলক যদি একটু কমফোর্টেবল জোন পাওয়া যায় বা ব্রিদিং স্পেস পাওয়া যায়। এবং তারই বোধহয় প্রমাণ পাওয়া গেছে, সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু কিছু অফিস খোলা হয়েছে। এগুলো অনানুষ্ঠানিকভাবে কোথাও বিএনপির লোকজন খুলে দিয়েছেন, কোথাও আওয়ামী লীগের লোকজন নিজেরা গিয়ে খুলেছে, কোথাও খুলে তারা আবার চম্পট দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমার কাছে মূল আলোচনা যেটা, আমরা এই ডক্টর ইউনূস সরকারের সময় এই ডেঞ্জারাস কালো অন্ধকার যুগে আমরা সবসময় বলে এসেছি এবং আমরা যারা শো করি, আমরা যারা ইউটিউবে কথা বলি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা ডক্টর ইউনূস সরকারের সেই সিদ্ধান্তটা আমরা মানিনি, যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো সুখকর সিদ্ধান্ত না, যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমাদের এই কথা বলার পেছনে গলার জোর সবচেয়ে বেশি ছিল বিএনপি, কারণ বিএনপি যে কোনো প্যাচের মধ্যে দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধকে অভিনন্দন জানালো। তারা আগে পরে সবসময় বলে এসছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের আমরা পক্ষপাতী না। ক্ষমতায় আসার পর বাংলাদেশের ভেতরে অনেক টাইপের খেলাধুলা চলছে বিএনপি ক্ষমতায় আসার পর। দেখেন, এই সরকারের ক্যারেক্টারের দিকে যদি আপনারা তাকান, এই সরকারের ক্যারেক্টার খুব স্পষ্ট। এখানে তারেক রহমান নিজে আছেন, তিনি মধ্যমপন্থী ডানপন্থী একজন মানুষ। তার আশেপাশে এখনো বাম মানুষজন আছে যারা একসময় বাম রাজনীতি করতো, এখন বিএনপি করে। তার আশেপাশে এখনো মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধ করতেন, একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপি রাজনীতি করে। তার আশেপাশে স্বাধীনতা যুদ্ধে যারা বিতর্কিত ভূমিকা রেখেছেন তাদেরও কেউ কেউ আছেন, অথবা তারেক রহমানের আশেপাশে এমন লোক এখনো আছেন যারা স্বাধীনতা বিরোধী শক্তি দ্বারা অনুপ্রাণিত বা তাদের দ্বারা মোটিভেটেড লোক।
আমরা এই কথা অনেক সময় শুনেছি যে গুপ্ত বিএনপির মধ্যে, ইলেকশনের আগে বিএনপি সবসময় বলেছে গুপ্ত তাদের মধ্যেও ঢুকে আছে। সেই গুপ্তরা কি হঠাৎ করে ক্ষমতায় বিএনপি যাওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে? না, উধাও হয়নি। ফলে এখানে একটি সঠিক রাজনৈতিক বলয় তৈরি হওয়ার জন্য বাংলাদেশে বাস্তবতা আওয়ামী লীগ বিএনপি দুই দলই থাকবে, জামাতও ভ্যানিশ হন না, কিন্তু তাদের সবার জন্য উন্মুক্ত রাজনীতির পরিবেশ রাখতে হবে। সেইটা করতে গেলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এই সরকারে তুলতে হবে, আনঅফিসিয়ালি না, ঘোষণা দিয়ে তুলতে হবে। এই জায়গাটায় এই সরকারকে বাধাগ্রস্ত করার অনেক শক্তি এখনো মাঠে বলবৎ আছে। তারা এখন মিনমিন করে বলে, আগামী কয়েকদিন পরে তারা যখন দেখবে যে তারেক রহমান কোনো দ্বিধাদ্বন্দ্বে আছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা না করার পক্ষে তারেক রহমান যদি কোনো দ্বিধান্বিত অবস্থায় থাকেন, তাহলে সেই সুযোগটা নেবে সেই স্বার্থান্বেষী মহল। তারা আবার তখন ওইসব ধরে বিএনপির উপরে তারা চড়াও হবে। তারা এর মধ্যে বলে এসছে, কারণ বাংলাদেশকে তারা ডিভাইডেড রাখতে চায়। এই ডিভাইডেড রাখতে গিয়ে সে এবারের ভোটটা তারা ডিভাইডেড করেছে। আগামীতেও যদি ভোট এরকম ডিভাইডেড হয়, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি দুর্বল হবে। বিএনপির উপরে এর মূল্য দিতে হতে পারে, বিএনপি তার নিজের জন্য এটা মূল্য দিতে করতে পারে, এটা নিয়ে কোনো বিকল্প কোনো জায়গা নেই। ফলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সেটা কি ডক্টর ইউনূস সরকার যেরকম ছিল সেরকম থাকবে? এই সিদ্ধান্ত নিতে হলে বিএনপি বা তারেক রহমানকে আরো বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বিচারের প্রক্রিয়া কি হবে? অবশ্যই বিচারের প্রক্রিয়া বলবৎ রাখতে হবে। আওয়ামী লীগকে বিচারের বাইরে বিনা চ্যালেঞ্জে কেউ ছেড়ে দেখ এ কথা বলছে না, কারণ আওয়ামী লীগের মধ্যেও অসংখ্য অপরাধী ছিল। 2 বছর গেছে বলেই তারা সব অপরাধীদের ঊর্ধ্বে চলে গেছেন, সেটি বলার কোনো জো নেই। ফলে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কি হবে? এই ট্রাইব্যুনাল কার্যক্রম যেভাবে চলছিল সেই কার্যক্রম চলবে নাকি অন্য প্রক্রিয়া চলবে? আওয়ামী লীগের যারা বিনা বিচারে জেলে আছেন, সেই বিনা বিচারে জেলে থাকা মানুষগুলোর অবস্থা কি হবে? সেই সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে এবং তাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ডক্টর ইউনূসের নেওয়াটা তিনি বলবৎ রাখবেন কি রাখবেন না। আমি আপনাদেরকে সরাসরি এই অবস্থানটার কথা বলতে চাই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগ আবার পূর্বের রূপে রাস্তাঘাটে হই করে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এইটা কোনো স্বাভাবিক সভ্য সমাজের প্রবৃত্তি হতে পারে না। কারণ আওয়ামী লীগের সেই ক্ষেত্রে অপরাধীরা সবাই আবার ঢুকবে। বাংলাদেশের কালের বিবর্তনে এটাই হয় যে ওই অসভ্য বা দুর্নীতি পরায়ণ ক্ষমতা লোভী অংশটা আস্তে আস্তে এক সময় তারা আবার প্রভাবশালী হয়ে ওঠে। ফলে আওয়ামী লীগকে নিয়ে যদি সুস্থ ধারা রাজনীতি করতে হয়, তাহলে তার বিচার প্রক্রিয়া ঠিক রেখে তাকে আনতে হবে। এক্ষেত্রে বিএনপি যদি আওয়ামী লীগের ক্ষতি চায় পুরোপুরি, তাহলে সে বিচারের বাইরে তুলে দিতে পারে। অর্থাৎ সার্বিক দিক মিলিয়ে খুব দ্রুততম সময়ে তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারলেন কি পারলেন না, এটাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।